তাহলে আজকে প্রভাতের আলোর যে সেগমেন্টের দিকে আমরা নজর রাখি, পত্রিকার শিরোনাম তুলে ধরবে স্বর্ণালী। একদম শ্যামাশ্রী, আমরা আর দেরি না করে প্রথমেই নিয়ে নিচ্ছি যুগসংখ্য পত্রিকা। আর যুগসংখ্য পত্রিকায় যে প্রথম শিরোনাম নজর কাড়ার মতো গুরুত্বপূর্ণ খবর তুলে ধরা হয়েছে যে চরের মুসলমানদের সমর্থন ছাড়া সংখ্যালঘু হবে অসমিয়ারা। গুরুত্বপূর্ণ খবর, এই মন্তব্য কিন্তু করেছেন বসন্ত গোস্বামী। আমরা পড়ে নেব কি বলা হচ্ছে। জনগণনায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার আশঙ্কা সাহিত্য সভার সভাপতির, একমত নয় আশু, সমর্থন কংগ্রেস ও তৃণমূলের। আমরা পড়ব যেখানে বলা হচ্ছে যে যারা চরের বাসিন্দা রয়েছেন, চরের বাসিন্দা মুসলমানদের সমর্থন ছাড়া অসমীয়া ভাষা বিপন্ন। জনগণনায় দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবেন অসমিয়ারা। দেশ জুড়ে জনগণনা শুরু হওয়ার মুখে অসমীয়া ভাষার অস্তিত্ব রক্ষায় চরের মুসলমানদের সমর্থন চেয়ে এক নতুন বিতর্ক সৃষ্টি করলেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। আসু থেকে শুরু করে বিজেপি, বিভিন্ন অসমীয়া জাতীয়তাবাদী দল সংগঠন এবং সাহিত্য সভার অবস্থানের সমালোচনা করা হয়েছে। অসম সাহিত্য সভার উদ্যোগে এবং চর চাপুরি ভাষা সাহিত্য সংস্কৃতি পরিষদের উপসমিতির সহযোগিতায় বরপেটার সংখ্যালঘু অধ্যুষিত কয়াকুচিতে চলছে বিদ্যায়তনিক এবং সাংস্কৃতিক সমারোহ। রবিবার সেই সমারোহে যোগ দেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত কুমার গোস্বামী। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, মুসলমান মানেই বিদেশি নয়, বিদেশিদের অশ্রদ্ধা যুগ যুগ ধরে করে আসছেন অসমিয়ারা। আবার অসমিয়াতে বিলীন হওয়া বিদেশিদেরও শ্রদ্ধা করা হচ্ছে কোথাও গিয়ে। অর্থাৎ এই যে জনগণনা আমরা জানি শ্যামাশ্রী, দেখো 2021 সালের পর কিন্তু আর আদমশুমারি বা জনগণনা হয়নি গোটা ভারতবর্ষে, এবং এবার যে জনগণনা হতে চলেছে সেখানে একটা অনুমান করা হচ্ছে যে কোথাও গিয়ে যারা চরের বাসিন্দারা রয়েছেন, যারা বিশেষ করে মুসলমানদের কথা বলা হচ্ছে, মুসলমানদের সমর্থন যদি না থাকে তাহলে কিন্তু অসমীয়া ভাষা বিপন্ন হতে চলেছে। এই যে আশঙ্কা করেছেন অসম সাহিত্য সভার সভাপতি বসন্ত গোস্বামী। এ ছিল প্রথম শিরোনাম। চলে আসবো দ্বিতীয় শিরোনামে। নকশালবাদ অতীত, জম্মু কাশ্মীর উত্তর পূর্বেও শান্তি ফিরেছে, মন্তব্য অমিত শাহের। দেশ এখন মূলত তিনটি বড় অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট থেকে মুক্ত। নকশালবাদ, জম্মু কাশ্মীরের জঙ্গিবাদ এবং উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ছত্তিশগড়ের জগদলপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বহু জওয়ানের আত্মবলিদানের ফলেই নকশাল মুক্ত ভারতের স্বপ্ন পূরণ হয়েছে। মাওবাদীদের একসময়কার শক্ত ঘাঁটি বস্তারে দাঁড়িয়ে শাহ জানান, কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করছে যাতে এই অঞ্চলে স্থায়ী শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা যায়। আগামী 5 বছরের মধ্যে বস্তারকে দেশের সবচেয়ে উন্নত আদিবাসী অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। রবিবার 3 দিনের ছত্তিশগড় সফরে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মার্চ মাসে দেশকে নকশাল হিংসামুক্ত ঘোষণা করার পর এটি তার প্রথম সফর। তিনি বস্তারের মানুষকে প্রায় 3000 আত্মসমর্পণকারী নকশালকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে সহযোগিতার আবেদন জানান। বস্তার নেত্র শিল্প ও সাহিত্য একাডেমির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অমিত শাহ যান এবং সেখানেই কিন্তু গিয়ে তিনি বলেন যে আজ দেশের জন্য বড় দিন। গুরুত্বপূর্ণ খবর যে জম্মু কাশ্মীরে যে আমরা জানতাম যে একসময় নকশালবাদের দাপট চলতো, সেই নকশালবাদ কিন্তু এখন অতীত হয়ে গিয়েছে, উত্তর পূর্বেও শান্তি ফিরেছে, এই মন্তব্য শাহের। তৃতীয় শিরোনামে যদি নজর রাখি, নিচের দিকে রয়েছে এই খবরটি। মূল্যবৃদ্ধি রুখতে কঠোর সরকার, ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। অসমের মুখ্যমন্ত্রী কিন্তু এবার বলেছেন যে মূল্যবৃদ্ধি রুখতে হবে, কঠোর হয়েছে তারা, এবং ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারিও তিনি দিয়েছেন। কি হয়েছে আমরা পড়ে নেব কি খবর। যে রাজ্যে ক্রমাগত বেড়ে চলা মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ যখন চরমে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া অবস্থান নিল অসম সরকার। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী থেকে শুরু করে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের বহু মানুষ। এই অবস্থায় বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে কঠোর নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর। সাম্প্রতিক সময়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, ডিম সহ একাধিক নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েছে। প্রতিদিনের বাজার করতে গিয়ে অতিরিক্ত খরচের মুখে পড়ছেন সাধারণ মানুষ। অন্যদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পেট্রোল ও ডিজেলের দামও বেড়েছে। তার সরাসরি প্রভাব পড়ছে পরিবহন খরচের উপর। ফলে বাজারে সব ধরনের পণ্যের দাম আরও বাড়ছে। রান্নার গ্যাসের বাড়তি মূল্য সাধারণ পরিবারের মাসিক বাজেটে বড় চাপ তৈরি করেছে। শুধু তাই নয়, সরকারের মতে এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ও মজুতদার কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করছে। কোথাও কোথাও পাইকারি বা খুচরা বাজারের দামেও কিন্তু দেখা যাচ্ছে তফাৎ, এবং সেক্ষেত্রে কিন্তু এবার যারা অতিরিক্ত মূল্য নিচ্ছে তাদের কিন্তু ট্রেড লাইসেন্স কোথাও গিয়ে বাতিল করতে পারেন মুখ্যমন্ত্রী, কিন্তু এভাবেই কড়া বার্তা দিয়েছেন।
এবার আমরা পরবর্তী খবরের কাগজ নিয়ে নিচ্ছি নিয়মিয়া বার্তা। গুরুত্বপূর্ণ খবরগুলো এখানেও তুলে ধরা হয়েছে। যে প্রথমেই যে খবর শিরোনামে রয়েছে, মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। ডলারের পরিবর্তে এবার কিন্তু নিম্নমুখী হচ্ছে টাকার মানদণ্ড। দেশের অর্থনীতিতে বলা যেতে পারে অশনি সংকেত। সর্বকালের যে রেকর্ড ভঙ্গ করে 1 মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার মূল্য হলো এবার 96.25 টাকা। আন্তঃরাষ্ট্রীয় অস্থিরতার বিরূপ প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। সোমবারে বাজার খোলার পরেই সেন্সেক্স নিফটির ব্যাপক পতন হয়েছে। 5 মাসে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের থেকে নিয়ে গিয়েছে প্রায় 2.2 লাখ কোটি টাকা। অর্থাৎ বলা যেতে পারে ভারতের অর্থনীতির কিন্তু যথেষ্ট তলানিতে চলে গিয়েছে। এবং যে মুদ্রাস্ফীতি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মার্কিন ডলারের কিন্তু ভারতীয় মুদ্রার মূল্য এবার 96.25 টাকা গিয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত সংকটজনক কথা। তার প্রভাব সেন্সেক্স নিফটিতেও পড়েছে। দ্বিতীয় শিরোনামে নজর রাখবো, যেখানে রয়েছে এই খবরটি যে নির্বাচনে পরাজিত হওয়ার পর জাতীয়তাবাদ, যেখানে বলা হচ্ছে যে অসম জাতীয় পরিষদের থেকে পদত্যাগ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহা। এবং এই খবর নিউজ লাইভ বাংলা নজর রেখেছে। গতকাল রাত থেকে আমরা দেখাচ্ছি এই খবর যে অজাপের হয়ে বহরমপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাজেন গোহাই এবং নিজের সিদ্ধান্ত তিনি জানিয়ে দিলেন যে সভাপতি লুরিনজ্যোতি গগৈকে তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন, যে অসম জাতীয় পরিষদের থেকে তিনি পদত্যাগ করেছেন। এই ছিল দ্বিতীয় শিরোনাম। আমরা যদি নজর রাখি তৃতীয় শিরোনামের দিকে, তবে অন্যান্য বহু খবর রয়েছে। প্রথমেই যে খবরটি রয়েছে, সুইডেন ভ্রমণ শেষ করে এবার অসলোতে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী মোদীকে। নরওয়ের সর্বোচ্চ সম্মান দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অফ মেরিট দেওয়া হলো। ইউক্রেন পশ্চিম এশিয়া যাই থাকুক না কেন, যেখানেই থাকুক, আলোচনা কূটনীতির মাধ্যমে সমাধান করতে পারা যাবে সংঘাত, এই মন্তব্য তাদের। বাণিজ্য, বিনিয়োগ, সবুজ প্রযুক্তি সহ গুরুত্বপূর্ণ বিষয়ে জনাস গাহের স্টোরের সঙ্গে আলোচনা হয়েছে। এবং গতকাল অর্থাৎ আজকের কথা বলা হয়েছে, আজ অংশ নেওয়া হবে ভারত নর্ডিক শীর্ষ সম্মেলনে। অর্থাৎ মোদির একদিকে আমরা জানি নেদারল্যান্ড সফর এবং তারপর নরওয়ে থেকে সর্বোচ্চ সম্মান তাকে দেওয়া হয়েছে এবং এখন কিন্তু তিনি চলে গিয়েছেন সুইডেনের ভ্রমণ পরে অসলোতে। তো সেখানেও কিন্তু তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে শ্যামাশ্রী, আর সেদিকে কিন্তু আমাদের সারাদিন নজর রাখতে হবে। এবং এবার শ্যামাশ্রী অন্যান্য দুটো পত্রিকার সাময়িক প্রসঙ্গ নিয়ে নিচ্ছি। শিলচর গুয়াহাটি থেকে একযোগে প্রকাশিত, যেখানে প্রথমেই রয়েছে আজ শ্রদ্ধা আবেগে 61-19-এর 65তম বার্ষিকী। অর্থাৎ আজকে কিন্তু রাজ্য ভাষা আন্দোলনের রক্তস্নাত 19শে মের 65তম বার্ষিকী উপলক্ষে আজ গোটা বরাক উপত্যকা সহ বিভিন্ন স্থানে অমর একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনভর চলবে নানা অনুষ্ঠান। শহীদ দিবসকে সামনে রেখে সোমবার রাজপথ আলপনায় রাঙিয়ে তোলে প্রজন্মের শিল্পীরা, চলে সাংস্কৃতিক কাজকর্ম। গানে আলপনায় ভাষা শহীদদের স্মরণ, শিলচরে সেই ছবি চলে আসছে। এবং অন্যদিকে শ্রীভূমি ছবিটা, সেখানেও কিন্তু 19-এর পথ চলা মহামিছিল। অর্থাৎ আজকের দিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গোটা রাজ্য জুড়ে, কারণ আজ ভাষা শহীদ দিবস, রক্তে রাঙা দিনটি। এবং সেই দিনটিকে সাজিয়ে তোলা হয়েছে মঙ্গলবার 19শে ভাষা শহীদ দিবস এবং বাংলা ভাষার অস্তিত্ব রক্ষায় 1961 সালে দিনটিতে পুলিশের গুলিতে আত্মবলিদানকারী একাদশ শহীদকে স্মরণ করতে গত কয়েকদিন ধরে শিলচর শহর জুড়ে চলছে নানা কার্যসূচি। সোমবার শহীদ দিবসের প্রাক সন্ধ্যায় পূর্ণতমে শুরু গেছে সেই উদযাপন পর্ব। এবং অন্যান্য বছরের মতোই গান্ধীবাগের শহীদ স্মৃতিসৌধের সামনে রাস্তায় সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় এদিন আলপনা আঁকায় মেতে ওঠেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া এবং শিল্পীরা। আর এর পাশাপাশি গান্ধী ভবনের মঞ্চে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন প্রতিবেশী রাজ্য ত্রিপুরা থেকে আসা কয়েকজন শিল্পীও। যে ছবিটা আমরা তুলে ধরছি, দেখতে পাচ্ছেন একেবারে রাস্তায় সুন্দর পথশিল্পীরা তারা কিন্তু আলপনা দিয়েছেন এবং সাজিয়ে তোলা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্ত, কারণ আজ 65তম বার্ষিকী ভাষা শহীদ দিবসের। দ্বিতীয় যে শিরোনাম রয়েছে সেদিকে নজর রাখবো। যা নিয়ে করে তোলপাড় চলছে গোটা দেশ জুড়ে, বলা যায় অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করা অবস্থান হিমন্তের, ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি, নজরদারি কমিটি সক্রিয় করার নির্দেশ। পেট্রোল ডিজেলের দাম বাড়ার কারণে যাতে বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধি না হয় তা নিশ্চিত করতে এবার কঠোর অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি এবং সেখান থেকেই জেলায় জেলায় বিশেষ নজরদারির নির্দেশ দেন। যারা প্রয়োজনে বেশি দাম
বাজারে আতঙ্ক সৃষ্টি করবেন, প্রয়োজনে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা সহ অন্যান্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে পেট্রোল এবং ডিজেলের দামের ঊর্ধ্বগতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং প্রধানমন্ত্রী নিজেই সাধারণ মানুষকে বেশ কিছু বিষয়ে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এসব পরিস্থিতির একাংশ ব্যবসায়ীরা প্রয়োজন ছাড়াই জিনিসপত্রের দাম বাড়িয়ে অধিক মুনাফা লোটার চেষ্টা করছে এবং এই নিয়ে সোমবার এক বিশেষ বৈঠক আয়োজন করেন মুখ্যমন্ত্রী, যেখান থেকে কিন্তু এই বার্তা তিনি দিয়েছেন প্রয়োজনে ট্রেড লাইসেন্স কিনে নেওয়া হবে। অর্থাৎ স্বর্ণালী যে বিষয়টা তিনি বার্তা দিয়েছেন তাতে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে এমনটাই মনে করা যাচ্ছে। তৃতীয় যে শিরোনাম রয়েছে সেদিকে নজর রাখবো। রুশ তেল কিনতে ফের অনুমতি দিলেন ট্রাম্প, অর্থাৎ রাশিয়া থেকে যে তেল সেই তেল কেনার অনুমতি দিলেন ট্রাম্প। পশ্চিম এশিয়ার যুদ্ধের জের এবং হরমুজ প্রণালীর সংকটে ভারত সহ বেশ কয়েকটি দেশকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড়পত্র দিয়েছিল আমেরিকা। শনিবার সেই মেয়াদ শেষ হয়েছে এবং এই পরিস্থিতিতে রুশ তেল কেনার মেয়াদ ফের বৃদ্ধির কথা ঘোষণা করল ওয়াশিংটন। আমেরিকার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তিতে নয়াদিল্লি। সোমবার মার্কিন রাজস্ব দপ্তরের সচিব স্কট বেসেন্ট তার এক্স হ্যান্ডেলে লেখেন, সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলি সুরাহা করার জন্য রুশ তেল কেনার মেয়াদ আরও 30 দিন বৃদ্ধি করা হচ্ছে। আমরা ওই সমস্ত দেশগুলির পাশে আছি জ্বালানি সংকটের ফলে সেই দেশগুলিতে তেল সরবরাহের কোনো অসুবিধা হবে না। শুধু তাই নয়, অপরিশোধিত তেলের বাজারকেও স্থিতিশীল করবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে বর্তমানে জাহাজে যে তেল রয়েছে তেলের পরিমাণ শুধুমাত্র সেই তেলটুকুই কেনা যাবে। এই ছিল তিনটি শিরোনাম আমরা তুলে ধরলাম সাময়িক প্রসঙ্গ থেকে। এবার একটু ন্যাশনালের দিকে নজর রাখবো, সময় যদিও বা আমাদের কাছে অল্প। এসসি বেঞ্চ স্ল্যামস ওন কোর্ট রুলিং ডিনিং বেল টু উমার, যেটা টাইমস অফ ইন্ডিয়ার ফার্স্ট হেডলাইন্স রয়েছে এবং সেখান থেকে ডিভাইডেড ওভার ইস্যু অফ বেল রাইট টু লিবার্টি, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যে যে এসসি বেঞ্চ আছে তা নিয়ে যে তাদের বেল দেওয়ার কথা ছিল সেই বিষয়টি আলোচনা করেছে। এবং সেকেন্ড যে হেডলাইন্স রয়েছে, ফোর্সেস কম্প কাংপুংচি হিলস টু ফ্রি হোস্টেজ এবং ব্লকেজ এনএইচ, অর্থাৎ সেখানে মণিপুরের কথা বলা হচ্ছে, যেখানে কিন্তু একের পর এক উত্তপ্ত পরিস্থিতি উঠে আসছে এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনী সেখানে কাজ করছে। তৃতীয় যে হেডলাইন্স রয়েছে, স্টর্ম ব্যাটেলস লোয়ার আসাম 12 হার্ট আইএমডি ওয়ার্নস অফ হেভি রেইন, অর্থাৎ আমরা দেখেছি গতকালও ছিল একেবারে প্রবল বর্ষার যে আবহাওয়ার কথা বলা হয়েছিল এবং সেক্ষেত্রে 12 জন ইতিমধ্যে কিন্তু আহত হয়েছেন ঝড়ে, প্রবল ঝড় হয়েছে এবং সেটা নিম্ন অসমে। অর্থাৎ এই তিনটি হেডলাইন্স টাইমস অফ ইন্ডিয়া থেকে আমরা তুলে ধরলাম। পরবর্তী যে সমস্ত খবর রয়েছে আমরা সেদিকে নজর রাখবো। বিস্তারিত দেখতে নজর রাখুন অবশ্যই নিউজ লাইভ বাংলায়। তবে আজকের মতো প্রভাতের আলো থেকে আমি এবং স্বর্ণালী দুজনে বিদায় নিচ্ছি।